নমস্কার। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পদার্পণ উপলক্ষে আজ আজ ৫ই ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দে আন্তর্জালিক পদ্ধতিতে যে অনুষ্ঠান আমরা শুরু করেছি এবং যা প্রত্যক্ষ করছেন বহু মানুষ, তাদের প্রারম্ভেই আমি স্বাগত জানাই। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন ১৯৪৬ সালের ৫ই ডিসেম্বর দাঙ্গা কবলিত কলকাতায় তার অভিযাত্রা শুরু করেছিল এবং সেই অর্থে সেই সময়ের প্রেক্ষিতে এটি নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন অধ্যাপক নগেন্দ্রনাথ সেনগুপ্ত, যিনি ১৯১৫ সালের প্রথম ব্লাইন্ড ম্যাট্রিকুলেট এবং খুব সম্ভবত প্রথম ভারতীয় দৃষ্টিহীন স্নাতক, যিনি পরবর্তীকালে বঙ্গবাসী কলেজের দর্শন বিভাগের অধ্যাপক হয়েছিলেন। তিনি ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের সূচনা করেন। তার সঙ্গে আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন এবং পরবর্তীকালে তাঁদের সঙ্গে যুক্ত হন শ্রী সাধনগুপ্ত মহাশয়, শ্রী সুবোধচন্দ্র রায় মহাশয় প্রমুখ। দৃষ্টিহীনদের সার্বিক উন্নয়ন, তাদের শিক্ষা পুনর্বাসন, তাদের আত্মনির্ভর করে গড়ে তোলবার উদ্দেশ্যে সেই সময় ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। মূলত একটি ফিলান্থ্রপিক জিল থেকে অর্গানাইজেশন তখন চলত। ১৯৫১ সালে বিপিএর যে সংবিধান প্রণীত হয়, সেটি যদি আমরা দেখি, যদি পড়ি, তাহলে বোঝা যায় সেই সময়ের প্রেক্ষিতে সেটি যথেষ্টই প্রগতিশীল। সেই সংবিধানে কিন্তু সুস্পষ্টভাবে বলা হয়েছিল যে অর্গানাইজেশনের সর্বস্তরে ডেমোক্রেসি প্র্যাকটিস করা হবে পুঙ্খানুপুঙ্খরূপে। এটি বিপিএর প্রথম ধাপ। বিগত শতাব্দীর ৬০-এর দশকের শেষার্ধে, টু বি ভেরি এক্সাক্ট ১৯৬৯ সালে বিপিএর এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে, যখন একটি নতুন র্যাডিক্যাল লিডারশিপ বিপিএর হাল ধরেন এবং বিপিএ একটি নতুন দৃষ্টিভঙ্গির দ্বারা প্রাণিত হয়ে দৃষ্টিহীন সমস্যা সমাধান কল্পে ব্রতী হয়। সেটি হচ্ছে, দৃষ্টিহীন সমস্যা কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, সমাজ বহির্ভূত কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়। সমাজের উত্থান পতনের সঙ্গে দৃষ্টিহীন সমস্যাও অবিচ্ছেদ্য রূপে জড়িত। ফলে সমাজ প্রগতিকে মসৃণ করতে হলে দৃষ্টিহীন সমস্যাকে অবহেলা করা অনুচিত। এই দৃষ্টিভঙ্গিটি নিঃসন্দেহে অনন্য, সারা ভারতবর্ষে তো বটেই, এমনকি বুর্জোয়া উন্নত দেশসমূহ, এমনকি উন্নত সমাজতান্ত্রিক দেশসমূহে এই দৃষ্টিভঙ্গি পরিলক্ষিত হয়নি। তার পরিপ্রেক্ষিতে বিপিএ আন্দোলন করে। বিপিএ প্রথম
হোয়াইট কেন ল প্রবর্তনের জন্য দেশব্যাপী আন্দোলন করে। বিপিএই প্রথম দৃষ্টিহীনদের রেজিস্ট্রেশন এবং এনিউমারেশনের কথা বলে। বিপিএই প্রথম আন্দোলন করে দৃষ্টিহীন, কৃতি দৃষ্টিহীনদের বিভিন্ন চক্ষুষ্মান বিদ্যালয়ে শিক্ষক পদে বৃত হওয়ার ক্ষেত্রে যে অযৌক্তিক অন্তরায় ছিল সেই বারটি লিফট করে আন্দোলনের সূত্রে। 1981 সাল আসে, যেটি ইন্টারন্যাশনাল ইয়ার ফর দ্য ডিসেবলড পার্সনস হিসেবে ঘোষিত হয় ইউএন জেনারেল অ্যাসেম্বলি দ্বারা। আমাদের 3টি বিদ্যালয় পর্যায়ক্রমে প্রতিষ্ঠিত হয়। তরুণ মেমোরিয়াল স্কুল ফর দ্য সাইটলেস শ্যামনগরে প্রতিষ্ঠিত হয়। হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দির কৃষ্ণনগরে প্রতিষ্ঠিত হয়, যা আজকে একটি অনন্য শিক্ষা প্রতিষ্ঠান রূপে প্রতিভাত। এবং 1987 সালে 10 এপ্রিল প্রতিষ্ঠিত হয় বর্ধমানে নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয়। 88 সালের শেষার্ধ থেকে আমরা ফিল করি যে শুধুমাত্র গুটি কয়েক দৃষ্টিহীন মানুষকে প্রথাগত শিক্ষায় শিক্ষিত করেই দৃষ্টিহীন সমস্যার সমাধান সম্ভব নয়। এর জন্য চাই একদিকে সমাজ মননের একটি জাগরণ, আলোড়ন, এবং সেই উদ্দেশ্যে একটি সোশিও কালচারাল মুভমেন্টের নির্মাণ, এবং এই উদ্দেশ্যকে সামনে রেখে দ্বিতীয়ত যেটি চাই সেটা হচ্ছে দৃষ্টিহীনদের সমাজে স্বীকৃতি অর্জন, মর্যাদা অর্জনের জন্য সমাজে মাথা উঁচু করে তার সিইং কাউন্টারপার্টসদের সঙ্গে একই বৃন্তে বসবাস করবার জন্য চাই তার মধ্যে জ্ঞান চর্চা, জ্ঞান বিজ্ঞানের বিবিধ শাখায় তার পদচারণা, যার জেরে সে জ্ঞানে, বিজ্ঞানে, চরিত্র মাধুর্যে, নীতি নৈতিকতায় সে একটি পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠবে, যার জেরে সমাজ অভ্যন্তরে দৃষ্টিহীনদের স্বীকৃতি দেওয়ার জন্য একটা দাবি উঠবে, সমাজ মননের অভ্যন্তরে একটা ক্রন্দন অনুভূত হবে। সেই উদ্দেশ্যে আমরা ব্রেল প্রেস গড়ার দিকে অগ্রসর হই এবং 1995 সালে আমরা জমি কিনি মল্লিকপুরে, এবং 2003 সালের 4 জানুয়ারি, যেটি আমাদের কাছে একটি অত্যন্ত অসপিশিয়াস ডে, ব্রেইল সিস্টেমের যিনি উদ্গাতা সেই মশে লুই ব্রেলের জন্মদিন। সেই 4 জানুয়ারি 2003 সালে আমাদের ব্রেইল প্রেস প্রজেক্ট উদ্বোধিত হয়। উদ্বোধন করেন কলকাতা ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব উপাচার্য ও ভারতবর্ষের তথা বিশ্বের একজন স্বনামধন্য বিজ্ঞানী প্রয়াত ডক্টর সুশীল কুমার মুখোপাধ্যায়। সেই থেকে আমাদের ব্রেইল প্রেস প্রজেক্ট, যেটি দৃষ্টিহীনদের শিক্ষা আন্দোলনের একজন পথিকৃৎ আচার্য লালবিহারী শাহর নামে নামাঙ্কিত, তার অভিযাত্রা শুরু। আজকের এই শুভক্ষণে আমরা স্মরণ করব 1969-70 সাল থেকে যারা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, সেই শ্রদ্ধেয় মাস্টারমশায় শিবব্রত সেনগুপ্ত মহাশয়, শ্রদ্ধেয় মাস্টারমশায় কমলেন্দু ভট্টাচার্য, শ্রদ্ধেয় তরুণ সেনগুপ্ত, শ্রদ্ধেয় দীপঙ্কর রায়, এবং একই সঙ্গে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব সম্প্রতি প্রয়াত আমাদের সভাপতি শ্রী সুকান্তি মজুমদার,
বিশেষত তারই উদ্যোগে ব্রেইল প্রেস প্রজেক্টের কাজ সেই সময় একটা গতি পায়, একটা মসৃণ গতি লাভ করে। শুধু তাই নয়, কলকাতা তো বটেই, নয়াদিল্লিতেও এক বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী সৃষ্টি হয়, যারা আমাদের কজ নিয়ে এখন লড়ছেন বা সোচ্চার হচ্ছেন। এটাই আমরা একটা সোশিও কালচারাল মুভমেন্ট হিসেবে দেখি। আমাদের ব্রেল প্রেস প্রজেক্ট শুধু প্রজেক্ট নয়, এটি একটি সোশিও কালচারাল মুভমেন্ট। এটি খুব অর্থহীন ভাষায় স্বীকার্য যে এই সোশিও ইকোনমিক স্ট্রাকচারে সেট আপে দৃষ্টিহীন সমস্যার পূর্ণাঙ্গ সমাধান সম্ভব নয়। কিন্তু তবুও আমাদের সোশিও ইকোনমিক স্ট্রাকচারে দৃষ্টিহীনদের বিভিন্ন রাইটস অ্যান্ড প্রিভিলেজেস সেগুলো প্রিজার্ভ করা, এক্সটেন্ড করার জন্য আমাদের এই মুভমেন্ট চলবে। এই মুভমেন্ট কখনো গতি পাবে, কখনো শ্লথ গতিতে চলবে। যেমন আজকে প্যান্ডেমিকের পরিপ্রেক্ষিতে গোটা বিশ্বজুড়ে এক বিপর্যয়, আমরাও তার ছোঁয়াচ থেকে বাদ পড়ি না। গত 8 মাস ধরে লকডাউন বা প্যান্ডেমিক ইনডিউসড লকডাউনের জেরে আমাদের কাজকর্ম ভীষণভাবে ব্যাহত হয়েছে, তীব্র আর্থিক সংকটের সম্মুখীন। সেই অর্থে আমাদের সমস্যাও আছে, কিন্তু আমাদের সম্ভাবনাও প্রচুর। এত বাধা বিপত্তি, এত কষ্টসাধ্য সংগ্রামের জীবনকে স্বীকার করে একদল তরুণ তরুণী, ঝকঝকে উজ্জ্বল চরিত্রের তরুণ তরুণী আজকে আমাদের এই কাজে এগিয়ে আসছেন, এবং এটাই আমাদের সামাজিক স্বীকৃতি অর্জনের যে আন্দোলন সেটিকে ত্বরান্বিত করবে। এ কাজে আপনাদের সহায়তা ইতিপূর্বেও আমরা পেয়েছি, যার জন্য কৃতজ্ঞতার কোনো ভাষা নেই। ভবিষ্যতেও সেই সৌহার্দ্যপূর্ণ সহযোগিতা লাভে আমরা বঞ্চিত হব না, এই মর্মে প্রত্যয় আমাদের রয়েছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার প্রাক কথন শেষ করছি। এরপরে ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের উপর নির্মিত একটি 50 মিনিটের তথ্যচিত্র প্রদর্শিত হবে। ধন্যবাদ। দাদা, এটা কি পঞ্চাননতলা এলো? না, আসেনি। আপনি বসুন, এলে বলে দেবো। আচ্ছা। দাদা, বলছি যে ওই ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের অফিসটা কোন দিকে? এই সোজা গিয়ে একটা গলি পড়বে ডান দিকে। তো আপনারা কি যেতে পারবেন? ওই গলির একটা বিল্ডিংয়ের পরই আর একটা লোহার গেট আছে, ওইটাই হচ্ছে ব্লাইন্ড পার্সন অ্যাসোসিয়েশনের অফিস। যেতে কি পারবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলে যাচ্ছি।
নারদা, হ্যাঁ মানে এটাই তো আমার ফার্স্ট টাইম। হ্যাঁ মানে এর আগে আমি কোনোদিন আসিনি, তবে বিপিএ যে শিক্ষাদীক্ষার ক্ষেত্রে মানে প্রতিবন্ধী ছেলেরা যাতে শিক্ষাদীক্ষা অর্জন করে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে, এই জন্য আমাদের প্রচেষ্টা। তো আমার জানতে বড় ইচ্ছা হয় যে বিপিএ কবে প্রতিষ্ঠা হয় এবং কে প্রতিষ্ঠা করেন এবং এর উদ্দেশ্যটা মেনলি কী? ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন শুরু হয়েছিল 1946 সালে। সেই সময় কলকাতায় ভারতবর্ষের তৃতীয় যে ব্লাইন্ড স্কুল তৈরি হয়েছিল, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল, সেখান থেকে কয়েকজন দৃষ্টিহীন শিক্ষিত হতে পেরেছিলেন। তাদের প্রথম যিনি শিক্ষিত হয়েছিলেন প্রয়াত নগেন্দ্রনাথ সেনগুপ্ত, তাঁর সভাপতিত্বে আরও কয়েকজন শিক্ষিত দৃষ্টিহীন, প্রয়াত মধুসূদন মজুমদার, প্রয়াত সাধন গুপ্ত, প্রয়াত শিশির দাশগুপ্ত, এরকম আরও কয়েকজন ছিলেন, যারা একত্রিত হয়ে মনে করলেন যে দৃষ্টিহীনদের এত সমস্যা আছে, এটা দৃষ্টিমানেরাই সমাধান করে দেবে, এটা হতে পারবে না। দৃষ্টিহীনদের এগিয়ে আসতে হবে, তবে সমস্যার সমাধান হতে পারে। তাই তারা একত্রিত হয়েছিলেন, এই অ্যাসোসিয়েশনের পত্তন করেছিলেন কলকাতায়। সেটা বেশ কিছুদিন চলেছিল এবং কিছু কিছু দৃষ্টিহীনদের সাহায্য করা হচ্ছিল, কিভাবে শিক্ষার উন্নতি করা যায়, এগুলো চেষ্টা হচ্ছিল। 60-এর দশকের শেষের দিকে প্রয়াত শিবব্রত সেনগুপ্ত, প্রয়াত কমলেন্দু ভট্টাচার্য এবং প্রয়াত তরুণ সেনগুপ্ত, মূলত এই তিনজনের ইনিশিয়েটিভে এই অ্যাসোসিয়েশনটা নতুন করে আবার গড়ে উঠেছে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়, দেহ মনে সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে, এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। প্রথম দিকে লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড বলে একটা স্কুল আছে, সেই স্কুলের মধ্যেই এর কাজটা সীমাবদ্ধ ছিল, মানে অফিসটা সেখানেই ছিল। এরপরে ওখান থেকে তারা চেষ্টা করে বাইরে একটা অফিস তৈরি করেছিলেন। সেটা নানান জায়গায় হয়েছে, আজকে তো দেখতেই পাচ্ছ এখানে এই অফিসটা এসেছে। মূলত 4 দফা কর্মসূচি, দৃষ্টিহীনদের শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সামাজিক প্রতিষ্ঠা, এই 4 দফা কর্মসূচিকে নিয়ে আমাদের অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে। সমাজের অভ্যন্তরেই দৃষ্টিহীনদের সৃষ্টি, সমাজের অভ্যন্তরেই দৃষ্টিহীনদের বিকাশ এবং সমাজের অগ্রগতি, সমাজের উন্নতি, সমাজের প্রগতির সঙ্গে দৃষ্টিহীনদের কল্যাণ, দৃষ্টিহীনদের অগ্রগতি প্রগতির প্রশ্নটা জড়িত। ফলে সমাজকে বাদ দিয়ে দৃষ্টিহীনদের সমস্যা বিচ্ছিন্ন করে আলাদা করে দেখা যায় না। সমাজে শিক্ষার সমস্যা, চাকরির সমস্যা থাকলে দৃষ্টিহীনদেরও সেই সমস্যা থাকবে। তবে সেই সমাজের মধ্যেও যতটুকু পসিবল, যতটুকু অধিকারের অর্থে প্রয়োজন, ততটুকু আদায় করার জন্য আমাদের লড়াইটা করতে হবে। সেই ভরসা আর কি সেই কোটের উপর, সেই ন্যায়ালয়ের উপর থাকবে
আমাদেরকে দিয়ে পথে এই মহাত্মার মানুষরা হারাবে চলবে। আপনারাই বলেন, এই যে গ্যাস দুর্ঘটনা ঘটনা যে রায় হলো, আমাদের এই আন্দোলনের ফলেই দেখা গেছে কালক্রমে কিছু কিছু বেসরকারি সংগঠন বা সরকারি উদ্যোগে বিভিন্ন জেলায় ব্লাইন্ড স্কুল গড়ে উঠেছে। বলা যায় এই একটা আমাদের আন্দোলনের প্রথম জয়। আবার শিক্ষার অন্যান্য ক্ষেত্রেও, যেমন উচ্চ শিক্ষার ক্ষেত্রে কলেজ বিশ্ববিদ্যালয়, যেখানে আমরা দাবি করেছি যে প্রতিবন্ধীদের জন্য অন্তত 3% আসন সংরক্ষিত হোক, যার মধ্যে দৃষ্টিহীনদের অন্তত 1% থাকবে। আজ 1995-এ যে প্রতিবন্ধী আইন কেন্দ্র সরকার প্রণয়ন করেন, এটা হচ্ছে আমাদেরই আন্দোলনের ফলশ্রুতি। আবার পাশাপাশি আমরা চাকরির অন্যান্য দাবিতেও আমরা আন্দোলন করেছি। আমাদের স্কুল সার্ভিস কমিশন পরীক্ষায় বসতে দিত না, পাবলিক সার্ভিস কমিশনেও বসতে দিত না। আমরা দীর্ঘদিন আন্দোলন অনশন চালিয়ে আমরা এই সমস্ত পরীক্ষায় বসার সুযোগ পেয়েছি। বহু দৃষ্টিহীন স্কুল শিক্ষক পদে আজ নিয়োজিত। যে নিরাপত্তা বা মর্যাদা শুধু চিৎকার করে বললেই সমাজ আমাদের কখনোই দেবে না। সমাজে যে ব্যথা বেদনা দুঃখ যন্ত্রণা রয়েছে, তারও যদি অংশীদার আমরা হতে না পারি, সমাজ আমাদেরকে কিন্তু গ্রহণ করবে না। সেই জন্য আমরা যেখানে মার্কিন সাম্রাজ্যবাদ বা এদেশের কোনো সরকার যদি কোনোভাবে সাধারণ মানুষের উপর কোনো জায়গায় কোনো ঔদাসীন্য দেখায়, আপনারা হয়তো জানেন যে ভোপাল গ্যাসকাণ্ডে কত মানুষ মারা গেল, কত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল, প্রতিবন্ধী হয়েছিল। আমরা সেটা বুঝি নিজেরা প্রতিবন্ধী হয়ে প্রতিবন্ধী জ্বালা। আমরা এই সংখ্যা কোনো মতে আর বাড়তে দিতে চাই না। তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি, সেই সকল মানুষদের ক্ষতিপূরণ আমরা দাবি করেছি। দৃষ্টিহীনতা কোনো পূর্বজন্মের পাপের ফল নয়। দৃষ্টিহীনতা হচ্ছে মূলত অপুষ্টি, রোগ, দুর্ঘটনা জনিত কারণে হয়। ফলে দৃষ্টিহীনতাকে দূর করতে গেলে অপুষ্টি, রোগ, দুর্ঘটনা সমাজ থেকে দূর হওয়া দরকার। আদারওয়াইজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এই কথাটার কোনো মানে নেই। যতই আমরা প্রিভেনশনের চেষ্টা করি না কেন, অপুষ্টি থাকলে দৃষ্টিহীনতা কখনো প্রিভেন্টেড হবে না। কারণ এদেশে 2 চামচ ভিটামিনের অভাবে প্রতি বছর 10 থেকে 12,000 শিশু দৃষ্টিহীন হয়ে যায়। খেলছিলে তুমি বাবার চর্ম শিল্প কুটিরে গিয়ে, খেলতে খেলতে সূচের আঘাতে দৃষ্টি হারাতে হলো। পৃথিবী দেখার স্বপ্ন তোমার চিরতরে মুছে গেল। কত শত ত্যাগ বিঘ্ন বিপদ, কত সংগ্রাম করে স্পর্শলিপির করেছ সৃষ্টি দৃষ্টিহীনের তরে। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন প্রথম যে স্কুলটা তৈরি করে সেটা উত্তরপাড়ার শচীন্দ্রনাথ রোডে, যেইটা এখন উত্তরপাড়ার মাখলা অঞ্চলে আছে। সেই স্কুল হচ্ছে
ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের তৈরি প্রথম স্কুল, যেইটা এখন গভর্নমেন্ট স্কুলটাকে আন্ডারটেকিং করেছে। এছাড়া শিক্ষার ক্ষেত্রে আমাদের 1981-তে শ্যামনগরে একটা স্কুল তৈরি হয়, যেটা প্রয়াত যিনি সেক্রেটারি ছিলেন তরুণ সেনগুপ্ত, সেই তরুণ সেনগুপ্তর নামে তরুণ মেমোরিয়াল স্কুল ফর দ্য সাইডলেস। আমার মা ক্যান্সারের রোগী বলা সত্ত্বেও তারা জায়গা ছাড়েননি। আমাদের সংরক্ষিত আসনের ওরা শুয়েছিল। অবশেষে তাদের পায়ের তলার কাছে আমরা কোনো রকমের জায়গা করিনি। আমার মায়ের মুখেও আঘাত লাগলো। কী কারণে ট্রেন থামলো তা দেখার জন্য ট্রেন থেকে নিচে নামলো। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের উদ্যোগে উত্তর 24 পরগনা জেলার আতপুরে 1981 সালে এই বিদ্যালয় প্রথম স্থাপিত হয়। মুষ্টিমেয় দু একজন ছাত্রছাত্রী এবং কিছু সহকর্মী নিয়ে এই স্কুল প্রতিষ্ঠা করা হয়। প্রথমে 5 জন ছেলে মেয়ে নিয়ে আমরা এই স্কুল প্রতিষ্ঠা করি। এখানে দৃষ্টিহীনদের হাতে খড়ি দেওয়া হয়, একদম প্রথম থেকে অ ক খ থেকে হাতে ধরে এদেরকে শেখানো হয়। এ এ আম, এ আর একটা ঘর ছেড়ে আম দিবি, ঠিক আছে? এক পাঁচ একটা হচ্ছে আম, আ 3 4 5 ম। আমাদের বহু ছাত্রছাত্রী আগে প্রাইভেটে পড়তো, পরে বাইরের স্কুল থেকে পরীক্ষা দিত, সেইভাবে মাধ্যমিক পাস করতো, উচ্চ মাধ্যমিক পাস করতো। পরে আমরা 1985 সালে এই বিদ্যালয়ের নিজস্ব ভবনটি ক্রয় করি। এই ভবন ক্রয় করে পাবলিকের অসাধারণ সাহায্য নিয়ে 5-10 টাকা ডোনেশন নিয়ে এই 90,000 টাকা দিয়ে এই স্কুল বিল্ডিংটা কেনা হয় 1985 সালে, এবং তখন থেকেই এখানে আমাদের নিজস্ব ভবনেই এই ক্লাস শুরু হয়, ওদের পঠন পাঠন দেওয়ার ব্যবস্থা হয়। তুমি কোনো চিন্তা করো না, এই বলে সে কাছাকাছি গিয়ে লুকিয়ে রইল। একদিকে সন্ধ্যা হয়ে গেল, হরিণ তখনও বাসায় ফেরেনি, কাক তাকে খুঁজতে বেরোলো। আমাদের এই বিদ্যালয়ে ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয়। তারপরে 5-6 থেকে বাইরের চোখে থাকা ছেলেমেয়েদের সঙ্গে এদেরকে ভর্তি করে দেওয়া হয় এবং এদের সঙ্গে কম্পিটিশান দিয়ে পড়াশোনা করে। আমার নাম সবরী হালদার, আমি ক্লাস 9-এ পড়ি। এখানে এসেছি আমি 9 বছর হয়ে গেল। এখানে আমার খুবই ভালো লাগে, বাড়ির থেকেও বেশি ভালো লাগে, কারণ এখানে আমার বন্ধুরা আছে, আমার দিদিরা আছে, তারা আমাকে ভীষণ হেল্প করে। তো এখানে এসে আমার মনে হয় যে আমি অনেক কিছু শিখতে পেরেছি, কারণ এখানে যে পিসি আমাদের দেখাশোনা করে, সে মায়ের মতো দেখাশোনা করে আমাদের। আমার মনে হয় আমার এটা হস্টেল বলে মনে হয় না, আমার নিজের বাড়িই মনে হয়। আমার নাম রুবিনা ইয়াসমিন, আমি ভর্তি হয়েছি এই স্কুলে ভর্তি হয়েছি 5 বছর হয়েছে, আর আমি বাইরের স্কুলে ভর্তি হয়েছি 1 বছর। আর এখানে আমার ভালোই লাগে, বাড়ির চেয়ে এখানে আমার বেশি ভালো লাগে, যেহেতু এখানে ভাই বোন সবাই আছে, আমাদের যে পিসি মায়ের মতোই দেখে। প্রতিবন্ধী অ্যাকচুয়ালি কিন্তু আমরা প্রত্যেকেই, কারণ আমরা প্রত্যেকেই আর কি আমাদের কিছু না কিছু দিক ঘাটতি থাকে। আমি যেটা পারি না অন্যরা পারে, অন্যরা যেটা পারে না সেটা আমি পারি, তো সেটা আমার খুব কাজ করে। এবং ছেলেমেয়েরা যে এত নিজের করতে পারে, বা এই সংগঠনে যারা আমরা আছি, যারা আমাদের দেখে এসেছি, দাদারা দিদিরা ছিলেন সংগঠনের দাদারা, যে ভীষণ নিজের করে নিতে পারে, যার ফলে বাড়ির থেকে থাকা আসা বা এদেরকে একাত্মতা করা ভীষণভাবে মনটা টানে আর কি, যার ফলে এখানে থাকতে পারা। বলা বাহুল্য, এখানে বিভিন্ন
সাবজেক্টের টিচার রয়েছেন যারা বিনা পারিশ্রমিকে এখানে এসে এদেরকে কোচিং দিয়ে যান। আমরা এইভাবেই আমাদের বিদ্যালয়কে পরিচালনা করি এবং প্রতিটি মানুষের অর্থনৈতিক সহযোগিতা, কায়িক পরিশ্রম দিয়ে এই সংগঠনের এটা মূল পাথেয়। রং লাগাবো মনের মতো আঁকতে যদি বলো, এই দেখো না লাল টুকটুক আপেল কেমন হলো। আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। সূর্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে, হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন রেগে। ধুলায় পড়ে বিশ্বে সবার ঘুম ভাঙালো, বিশ্বে সবার ঘুম ভাঙালো। এই দেশের জীবন ঘাটি আমার দেশের মাটি। ও ভাই ঘাটি সোনার যে ঘাটি আমার দেশের মাটি। ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের যে 3টি বিদ্যালয় গড়ে উঠেছে তার মধ্যে নদিয়া জেলার কৃষ্ণনগরে অবস্থিত হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দির অন্যতম একটি বিদ্যালয়। এই বিদ্যালয়ে শুরুর দিকে নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে বিদ্যালয়ের কর্মীরা বহু কষ্ট করে এই বিদ্যালয়ের কাজ শুরু করেছে ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের মহান আদর্শকে পাথেয় করে। 1980 সালের 9ই মার্চ তৎকালীন সংগঠনের অন্যতম সভাপতি কমলেন্দু ভট্টাচার্য মহাশয়ের উপস্থিতিতে দুজন ছাত্রকে নিয়ে কৃষ্ণনগরের কাছেই শক্তিনগর অঞ্চলের একজন ভদ্রলোকের বাসগৃহে ব্রেল পদ্ধতির কোচিং শুরু হয়। তারপরেই চৌধুরীপাড়ার বুকে জনৈক এক ভদ্রমহিলার বাড়িতে বিদ্যালয়ের প্রথম কাজ শুরু হয়। 1982 সালের 21শে মার্চ নামকরণ হয় হেলেন কেলার স্মৃতি বিদ্যা মন্দির। 1993 খ্রিস্টাব্দ, সেই সময় আমাদের বিদ্যালয় পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক স্বীকৃতি লাভ করে। আমাদের বিদ্যালয়ের মূল উদ্দেশ্য হলো দৃষ্টিহীন ছেলেমেয়েরা তারা যাতে আত্মমর্যাদার সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে, শিক্ষা লাভ করতে পারে। স্কুল আজকেও অনেক রয়েছে সারা পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে, কিন্তু দয়া, দাক্ষিণ্য এবং করুণা, অনুকম্পা এই দৃষ্টিভঙ্গিতে দৃষ্টিহীনদের প্রতি ব্যবহার করা হয়। কিন্তু ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন মনে করে কেবলমাত্র দয়া, দাক্ষিণ্য, অনুকম্পা নয়, দৃষ্টিহীনদেরকে যথাযথ আত্মমর্যাদা বোধের স্বীকৃতি তাদের দিতে হবে। আর এখানে আমরা যারা ভলেন্টিয়ার্স হিসাবে কাজ করি, আমরা এখানে কেউই রোজগার করার জন্য এখানে আসিনি, আমরা এটাকে একটা সংগ্রাম হিসাবে নিয়েছি। এখানে প্রত্যেকেই আমরা অবৈতনিকভাবে কাজ করি। আমরা মনে করি এটা আমাদের একটা সামাজিক সংগ্রাম। 5, 6, ঠিক আছে? এটা কি বলো? কমলা লেবু। কেন কমলা লেবু কেন? এটা তো গোল। কমলা লেবু দুপাশে চারটা, এ দেখো চারটা, দেখো দুপাশে হাত দিয়ে ধরে। একটি মাছি একজন মানুষের কাছে এসে বলল, তুমি সব জানোয়ারের মুরব্বী,
মানুষটি বলল কোলন কি দরকার তোমার লেজের? জিজ্ঞাসাবোধক চিহ্ন। মানুষটি বলল কি দরকার তোমার লেজের? ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের আরেকটি কর্মসূচি অ্যাডাল্ট দৃষ্টিহীনদের জন্য গুঁড়ো মশলা কারখানা উদ্বোধন করা হয় 1988 সালের 24শে আগস্ট। তোমায় প্রণাম শতবার, ওগো তোমার চক্ষু দিয়ে আমার সকল রূপ প্রথম করেছো সৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে আমি অরুণ তরুণ লেখা, আমি বিমল জ্যোতির রেখা, আমি নবীন শ্যামল মেঘে প্রথম প্রসাদ বৃষ্টি। তোমায় প্রণাম, তোমায় প্রণাম, তোমায় প্রণাম শতবার, ওগো তোমার চক্ষু দিয়ে পেলে সত্য দৃষ্টি, ওগো তোমার চক্ষু দিয়ে। ড্যাশ আই জি ড্যাশ আর কি হয়? ড্যাশ আই জি ড্যাশ আর হয়
জি ড্যাশ আই। কি হবে বলো? আমি ওকে দয়া করে ছেড়ে দিলাম আর এখন আমাকে দিতে চায়। রাইনোসরাস। এটা অন্যায় নয়। রাইনোসরাস। ন্যায় অন্যায় তোমরা এই চাইছো শুনলে দেখলে এখন বলো তো লোকটা কি ছেলে আমার? এ কি বলছো গাছ? আমরা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন থেকে 1987 সালে এই নজরুল স্মৃতি দৃষ্টিহীন বিদ্যালয় এই বর্ধমানের গাংপুর হাটতলাতে স্থাপিত করেছি। এখন এর আগেও আমাদের ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের আরও দুটো স্কুল, আরও কিছু কিছু কাজকর্ম তখন আমাদের চালু ছিল, যার ফলে এটা একটা সংযোজিত হয়েছে। এরপরে আমরা এই স্কুল প্রথমে একটা জমিতে ছিল, যেখানে আমাদের একজন শুভানুধ্যায়ী আমাদের এই জমিটা যিনি দান করেছিলেন, প্রয়াতা নীলিমা চ্যাটার্জি, তাঁরই একটা খামার বাড়িতে আমাদের স্কুলটা প্রথমে শুরু হয়েছিল। তারপরে আমরা পরবর্তীকালে এখানে বাড়ি করে যতটুকু পেরেছি আমরা এখানে স্কুলটা করার চেষ্টা করছি। এখানে আমরা যেটা মূলত করি, আমরা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন থেকে যেটা চাই যে দৃষ্টিহীনরা লেখাপড়া শিখবে, শুধু লেখাপড়া শেখা নয়, দৃষ্টিহীনদের মধ্যে শিশু বয়স থেকে যে ধরনের কিছু কিছু মানসিকতা সৃষ্টি হয় সেগুলো অনেক সময় খুব স্বাভাবিক হয় না। সাধারণ শিশুর সঙ্গে দৃষ্টিহীন শিশুদের একটু পার্থক্য থাকে, তাদের নানান ধরনের ম্যানারিজম তৈরি হয়, নানান ধরনের অভ্যাস যেগুলো তৈরি হয় সেগুলো অনেক সময় সমাজে আর 5টা শিশুর মতন তারা খেলতে পারে না, তারা দৌড়াদৌড়ি করতে পারে না, ফলে তাদের কিছু কিছু অপূর্ণতা থেকে যায় ডেভেলপমেন্টের ক্ষেত্রে। শুধু শিক্ষা দিলেই হয় না, ফিজিক্যালিও তাদের সেইভাবে গড়ে তোলার চেষ্টা করার দরকার। আর সাথে সাথে আমরা যেটা চেয়েছি যে দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন মধ্যে সাধারণ মানুষ, আমাদের সাধারণ দৃষ্টিহীনদের গড়ে তোলার চেষ্টা করছি, সেইভাবে আমাদের ছাত্ররাও যাতে শুধুমাত্র পড়াশোনা শিখে তাদের চাকরি বাকরি করে তাদের সংসার প্রতিপালন করবে এটাই নয়, তাদের সাথে সাথে এই সমাজের 5টা কাজের সঙ্গে সমাজের মধ্যে বৃহত্তর সমাজের সুখ দুঃখের সঙ্গে নিজেদের যাতে নিয়োজিত করতে পারে সেই চেষ্টাটা, সেই রকম একটা মানসিকতা আমরা গড়ে তোলার চেষ্টা করি। এই যে 3টি স্কুল আপনারা দেখলেন, এটা ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন এইগুলো তৈরি করেছে। তার কারণ আমরা দৃঢ়ভাবে মনে করি যে প্রতিবন্ধীদের জন্য, বিশেষ করে শিশু বাচ্চাদের জন্য যে শিক্ষা ব্যবস্থা, সেটা স্পেশাল স্কুলের মাধ্যমেই হওয়া উচিত। যেমন দৃষ্টিহীনদের জন্য ব্রেল পদ্ধতির মাধ্যমে এবং অন্যান্য প্রতিবন্ধীদের তাদের নিজ নিজ পদ্ধতির মাধ্যমেই শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত। বর্তমানে ইনক্লুসিভ এডুকেশনের নামে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে। তাই আমরা এই দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয়গুলি তৈরি করে আমরা দাবি তুলেছি প্রতিটি জেলায় এরকম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় তৈরি করা উচিত। কলকাতার দক্ষিণাংশে বারুইপুরের নিকটস্থ
এই অঞ্চলটিতে আমরা 1995 সালে এখানে এই জমির সন্ধান পাই এবং সেই জমিটি আমরা ক্রয় করি। কারণ সংগঠনের হাতে এমন কোনো জমি অথবা বাড়ি সেই সময় ছিল না যেখানে কিনা এই রকম বড় একটি প্রকল্পকে সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব। এই জমিতে যেহেতু একটি পুরনো বাড়ি ছিল যেখানে এই জমির আগের মালিকরা বাস করতেন, সেই বাড়িটিকে কেন্দ্র করে সেই ছোট্ট অপরিসর পুরনো আমলের স্যাঁতস্যাঁতে একটি বাড়িকে কেন্দ্র করে যার ওপর আজ এই সুবিশাল ভবনটি নির্মিত হয়েছে, যার মধ্যে ব্রেল প্রেস এবং লাইব্রেরি প্রকল্পটি গড়ে উঠেছে, এটির ঠিকানা হচ্ছে মালঞ্চ মাহিনগর, বিদ্যাপল্লী, কলকাতা ৭,১৪৫,০০০। এই কাজ শুরুর প্রথম থেকেই কিছু দৃষ্টিহীন কর্মী, কিছু স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবিকাকে নিয়ে আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, বিশেষ করে প্রয়াত দীপঙ্কর রায় থাকতে শুরু করেন। ধীরে ধীরে মানুষের কাছ থেকে অর্থ সাহায্য সংগ্রহ করে একদিকে যেমন আমাদের এই ব্রেল প্রেস লাইব্রেরি প্রকল্পের এই ভবন নির্মাণের কাজ আমরা শুরু করি, আর একদিকে এই কাজকে সুন্দরভাবে পরিচালনার জন্য একটি সেন্টারও গড়ে উঠতে থাকে। এই সেন্টার হচ্ছে সহজ কথায় আমরা বলতে পারি কর্মী আবাস। এখানে থেকে কর্মীরা যে শুধু এত বড় একটি প্রকল্পকে গড়ে তোলার কাজেই সাহায্য করবেন তাই নয়, তারা নিজেদেরকে সব দিক থেকে উপযুক্তভাবে গড়ে তোলার সংগ্রামেও নিয়োজিত হবেন। of the United States as an outstanding entertainer। আচ্ছা, এটা তাহলে হ্যাঁ ঠিক আছে, এটাও ফিকশনের মধ্যে রাখা যেতে পারে, মানে হাসির মজার বই। আমাদের সংগঠন ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশন সবসময়ই দৃষ্টিহীনদের জ্ঞান চর্চার উপরে গুরুত্ব আরোপ করে এসেছে এবং আমরা মনেই করি আজকে দৃষ্টিহীনদের সামনে, প্রতিবন্ধীদের সামনে এই যে এত সমস্যা, এই সমস্যাগুলো কেন ঘটছে, কিভাবে এই সমস্যার হাত থেকে আমরা মুক্তি পেতে পারি, এটা যদি আজকে সত্যি সত্যিই আমাদের খুঁজে বের করতে হয় তাহলে জ্ঞান চর্চা ব্যতি রেখে তা কখনোই সম্ভব নয়। আর দৃষ্টিহীনদের এই জ্ঞান চর্চার পথে প্রধান অন্তরায় হলো ব্রেইল বইয়ের অপ্রতুলতা। আজকের দিনে দৃষ্টিহীনরা কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, রিসার্চ করছেন, কিন্তু তাদের উপযুক্ত পড়বার মতো বই নেই। সেই বই ছাপানোর মতো কোনো প্রেস, কি সরকারি কি বেসরকারি, কোনো উদ্যোগেই নেই আমাদের ভারতবর্ষে। এই রকম একটা পরিস্থিতিতে আমরা বিগত শতকের 80-র দশক থেকে চিন্তাভাবনা শুরু করি যে ব্রেল বইয়ের এই অভাবকে যদি দূর করতে হয় তাহলে আমাদের সংগঠন ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনকেই এই উদ্যোগ নিতে হবে। কারণ জ্ঞান চর্চার গুরুত্ব যে কতখানি দৃষ্টিহীনদের জীবনে, এ কথা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যেভাবে অনুভব করেছি সেইভাবে কিন্তু
আর কেউ অনুভব করেন বলে আমাদের মনে হয় না। ব্রেল প্রেসের মতো এইরকম বড় একটি প্রকল্প, সেটিকে ঠিকমতো গড়ে তোলা এবং ঠিকমতো এগিয়ে নিয়ে যাওয়া, এটা কিন্তু অন্তত যে সময় এই কাজের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম মোটেই সহজসাধ্য ছিল না। ফলে প্রথমেই আমরা সমাজের বিভিন্ন বিশিষ্ট মানুষের কাছে যাই। তারা সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। তাদের মধ্যে শিল্পী রয়েছেন, সাহিত্যিক রয়েছেন, সাংবাদিক রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন। তাদের সকলের কাছে আমরা আবেদন করি, ব্রেইল বই না পাবার ফলে আমাদের যে জ্ঞান চর্চার ঘাটতি এবং তাকে কেন্দ্র করে দৃষ্টিহীনরা আজকে যে একটা বিরাট অভাব বোধ নিয়ে চলেছে এই সমাজে, তার বিরুদ্ধে আমরা যে লড়াইটা শুরু করেছি, এই যে ব্রেল প্রেসটা আমরা গড়ে তুলছি, আপনারা এগিয়ে আসুন, এই কাজে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আপনাদের নামে আমরা একটি প্রচারপত্র তৈরি করব এবং আপনারা তাতে স্বাক্ষর দেবেন। সেই প্রচারপত্র নিয়ে আমরা এই রাজ্য তথা এই দেশের সাধারণ মানুষের কাছে যাব এবং তাদের কাছে আমরা আবেদন করব যার পক্ষে যেটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আমাদের এই আবেদনে সাড়া দিয়ে বহু মানুষ তাদের মূল্যবান স্বাক্ষর দিয়েছিলেন সেই সময়, এবং তাদের সেই স্বাক্ষর সম্বলিত সেই প্রচারপত্র লক্ষ লক্ষ কপি আমরা ছড়িয়ে দিয়েছিলাম আমাদের রাজ্যের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। আমরা বাড়ি বাড়ি ঘুরে যেমন মানুষের কাছে আবেদন জানিয়েছি, আমরা পুজোর সময় সকলে যখন ঝলমলে রাত্রিবেলায় যখন আলোকমালায় সজ্জিত দুর্গা প্রতিমা দেখে বেড়ান মণ্ডপে মণ্ডপে, আমরা তখন আমাদের এই আবেদন নিয়ে তাদের সামনে দাঁড়াই। আমরা কলকাতার বইমেলায়, যেখানে সবাই বই কিনতেই যান, বই প্রেমিক মানুষেরা, সেখানে দৃষ্টিহীনরা বই পাচ্ছেন না। বই ছাপানোর জন্য যে ব্রেল প্রেস তারা তৈরি করতে চাচ্ছেন, এই আবেদন নিয়ে তাদের সামনে আমরা দাঁড়াই। যে বিভিন্ন উৎস থেকে আমাদের যে অর্থাগম হয়েছে এই প্রকল্পে, তার সিংহভাগ অর্থই কিন্তু এসেছে এই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যে ছোট ছোট ছেলেমেয়েরা
যে ভাই বোনরা যারা পড়াশোনা করছেন তাদের হাত থেকে। দিল্লি থেকে 200 কপি আমাদের কাছে অর্ডার দিয়েছে, কমেন্ট কিন্তু নিচ্ছে মেশিনে। হ্যাঁ, Braille document embossing page 28. Cancel button. The Duxbury Braille translate dash left bracket letter from a mother that is. Letters, a father's daughter. এবারে ফুটনোটটা একটু মেলাতে হবে না, সেটা এই ফুটনোটটা দিয়ে তারপরে দেবে। ইংরেজি 1855 জুলাই মাসে ইনভার্টেড কমার ভেতরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তত্ত্বাবধানে তারপরে ইনভার্টেড কমা শেষ, সেটা অতি সহজেই আয়ত্ত করিয়া লইয়াছিলাম দাঁড়িয়ে। সুখের বিষয় এই যে কমা কাঠের রেলিংয়ের মতো নিতান্ত নির্বাক হয়। দেখবে তুমি মজাটা কি চিহ্ন হবে? মজাটা কি চিহ্ন? মজাটা। আচ্ছা, দুটো স্পেস। মজাটা একবার, ও একবারের আগে দুটো স্পেস হয়েছে। এই দুটোতেই কিন্তু হসন্ত আছে। ও হসন্ত কিন্তু দেয়নি। তুমি আমার বাড়ির জিনিস নিয়ে হজম করতে রয় হসন্ত। আমার নাম গায়ত্রী দত্ত। আমি 2002 সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। প্রথম যখন এখানে এসেছিলাম এই বিল্ডিংটার সবে পত্তন হয়েছে, প্রেস তখনও শুরু হয়নি, তখন অল্প যাতায়াত করতাম। রিটায়ারমেন্ট 2005 সালে হওয়ার পর থেকে আমি সপ্তাহে অন্তত একদিন করে এসে এদের সঙ্গে কাজ করতে
পছন্দ করি, মানে ভালোবাসি, খুব ভালোবেসেই করি। এদের আন্তরিকতা আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে। এবং এই ব্রেল লেখাটা শুরু করেছি এই জন্য যে ওরা বই পড়তে ভীষণ ভালোবাসে আমি জানি, কিন্তু সেরকম একটা বই তো নেই ব্রেলে। তা আমি ভাবলাম যে যতটুকু পারি আমি যদি ব্রেল শিখে একটু লিখে দিতে পারি, সামান্য হলেও একটু তো উপকার হবে। এই ভেবে আমি ব্রেল শিখতে শুরু করি এবং এখন ব্রেলে নিজেই বই লিখে দিই। সেটা প্রুফ দেখা হয় এখানে এসে, আমি বাড়িতে বসেও কাজটা করি। আমি 70 দশকের কোনো একটা সময় থেকে ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনকে চিনি, দৃষ্টিহীন মানুষদের দেখেছি, দেখা শুরু করেছি। সেই সময় পড়াশুনো চলাকালীন আমার সাথে একটি দৃষ্টিহীন মেয়ের পরিচয় হয়। তার নাম সুজাতা রায়। সে পড়াশুনো করত, তার পড়াশুনোর ভীষণ অসুবিধে ছিল। সেই অসুবিধেগুলো দেখে আমার মনে হয়েছে আমি তো চোখে দেখে পড়ছি, আর সে তো দেখতে পাচ্ছে না, তার তো পড়াশোনার অনেক অসুবিধে আছে। তাই তার পাশে একটু যদি আমি থাকি, তার পড়াশুনোটা করার অনেক সুবিধে হয়। এই উপলব্ধি থেকেই তার সাথে আমার বন্ধুত্ব হয় এবং সেই পড়াশুনোটা মোটামুটি তার সাথে থেকে করার চেষ্টা করেছি। পরবর্তীকালে স্কুল হবে, লাইব্রেরি হবে, ব্রেল প্রেস হবে, এইসব যখন সংগঠনের চিন্তাধারা আসতে শুরু করলো, তখন ভাবতাম এটা কি সম্ভব, এটা কি করে সম্ভব। তারপর ধীরে ধীরে যখন এই সংগঠনের সঙ্গে যুক্ত হতে লাগলাম, বড়রা যারা আছেন তাদের দেখতে লাগলাম, তাদের জীবনটা দেখলাম। তারা প্রচুর পড়াশুনো করেছেন, প্রচুর জ্ঞান আছে তাদের, অনেক রকম কেরিয়ারও আছে তাদের। কেউ গানে ভালো, কেউ নাটক করতে পারে, কেউ আবৃত্তি করতে পারে। অথচ কেরিয়ারের দিকে না গিয়ে তারা এই সমাজের একটা অংশ, বিশেষ করে দৃষ্টিহীনদের জন্য এমনভাবে ভাবছেন। অথচ আমি দুটো চোখ থাকলে যদি এদের সাহায্য হয়, তাহলে আমি এটা তো করতেই পারি। এই উপলব্ধি থেকে আস্তে 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 আমি এদের সাথে মিশে যাই, বন্ধুত্ব হয়। তারপর থেকেই শুরু হয় এসব ক্রিয়াকাণ্ড। আমি এখন বর্তমানে ব্লাইন্ড পারসনস অ্যাসোসিয়েশনের যে অফিস আছে, সেই অফিসে লেখালেখি, হিসেবের কাজে সাহায্য করা, এগুলোই মূলত করে থাকি। আমি সুপ্রিয়া মজুমদার। আমি পিপিএর সাথে যুক্ত আজ 4 বছর। মানে এই অফিস যেদিন থেকে শুরু, আমি সেই দিন এই 55 তলার অফিস থেকে যেদিন থেকে শুরু, সেদিন থেকেই আমি আছি এদের সাথে যুক্ত। আমি সৈকতের সূত্রে এই সংস্থার সাথে পরিচিত হই এবং এখন আমি ইমোশনালি সাংঘাতিকভাবে এদের সাথে অ্যাটাচড হয়ে গেছি। আমি এখানে 3 রকম কাজ করি। প্রথমত বলতে পারি, আমি ব্রেল বই যে ছাপা হয়, সেই ব্রেল বইয়ের সাথে প্রিন্ট বইয়ের কতটা মিল আছে বা কিছু ভুল আছে কিনা, সেটা আমি প্রিন্ট বইটা দেখি। সাথে নারুদা থাকেন, নারুদা ব্রেল বইটা দেখে চেক করে নেন। পুলিশ কর্মচারীও আপনার অনুচরগণকে স্থানত্যাগের ইঙ্গিত জ্ঞাপন করিলেন। এইবার তারাদাসের নিজের অবস্থাটা তাহার কাছে প্রকট হইয়া উঠিল। এতক্ষণ সে যেন এক মহাবৃত প্রগাঢ় কুহেলিকার মধ্যে দাঁড়াইয়াছিল। হঠাৎ মধ্যাহ্ন সূর্য কিরণে তাহার বাষ্পটুকু পর্যন্ত উড়িয়া গিয়া দুঃখের আকাশ একেবারে দিগন্ত ব্যাপিয়া ধুধু করিতে লাগিল। কাকু একটা লাইন পেছন থেকে পড়ুন তো। ম্যাজিস্ট্রেট সাহেবের ঘোড়ার খুরের শব্দ ক্রমশ ক্ষীণ হইয়া আসিল। পুলিশ কর্মচারীও আপনার অনুচর দিগকে স্থানত্যাগের ইঙ্গিত জ্ঞাপন করিলেন। তাহার বর হস্তে 10 অঙ্গুলির ফাঁকে ফাঁকে এফ না, F2 হচ্ছে এই যে উপরে আছে ফাংশন কিগুলো। আচ্ছা, হ্যাঁ। প্রথমটা F1, মানে এই যে চারটে আছে না, 3 4 12টা আছে। F1 F2 F3 F4 ফাংশন কি বলে F। তুমি ধরো চাও যে পঙ্গলকৃতরা নাম দুটোটা সবসময় একসঙ্গে যাতে থাকে,
মানে এমন হয় না লাইনে জায়গা নেই বলে পঙ্কজ তারপরে চলে গেল কীর্তনিয়া। হ্যাঁ, হোম কি মারবে, হ্যাঁ, তারপরে শিফট প্লাস এন্ড করবে, তাহলে গোটা প্লাস এম এন্ড এন্ড কি এন্ড হচ্ছে হোমের নিচেরটা। হ্যাঁ হ্যাঁ। আরেকটা কথা পরিশেষে যেটা আমাদের বলা দরকার, এটা হচ্ছে ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশন যতদিন থাকবে এই ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের অগ্রগতি ঘটবে। নগেন সেনগুপ্ত এবং পরবর্তীকালে শিবব্রত সেনগুপ্ত, কমলেন্দু ভট্টাচার্য, তরুণ সেনগুপ্ত এবং দীপঙ্কর রায়কে ততদিন পর্যন্ত আমাদের সবাইকে মনে রাখতেই হবে। কারণ নগেন্দ্রনাথ সেনগুপ্ত এই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, শিবব্রত সেনগুপ্ত তিনি এই সংগঠনকে পুনরুজ্জীবিত করবার দায়িত্ব নিয়ে সেইটাকে বুকে বহন করেছিলেন। একে একে কমলেন্দু ভট্টাচার্য তরুণ সেনগুপ্তকে যুক্ত করেছেন এবং কর্মধারাকে এগিয়ে নিয়ে গেছেন। এবং দীপঙ্কর রায় তিনি তার শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত পড়ে থেকে হাতে কলমে কেমন করে এই আদর্শকে, এই প্রক্রিয়াকে জীবনে রূপায়িত করতে হয়, কেমন করে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হয়, তিনি আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের পাশে থেকে এই মল্লিকপুর সেন্টার, এই লালবিহারী সাহেব ব্রেল একাডেমিতে সেন্টার গড়ে তুলে এখানে থেকে তিনি আমাদের হাতে কলমে দেখিয়ে দিয়ে গিয়েছিলেন। ফলে এই চারজনের সম্মিলিত এই প্রয়াস আমাদের আজকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও যাবে। এবং ব্লাইন্ড পার্সনস অ্যাসোসিয়েশনের দ্বারাই দৃষ্টিহীনদের সামাজিক অগ্রগতি, সামাজিক স্বীকৃতি, মর্যাদা অর্জিত হবে, এই আশা ভরসা রেখে এবং সমস্ত মানুষকে
আমাদের কাছে আসবার জন্য তাদের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে নানান দিক থেকে আমাদের সমৃদ্ধ করবার জন্য অনুরোধ করব। আমরা হয়তো অনেক ভুল করব, আমাদের ভুল ত্রুটিকে ধরিয়ে দিয়ে আমাদের সংশোধিত হতে, আমাদের উন্নত হতে সাহায্য করবেন, এই কথা আমি অনুরোধ করব সবাইকে। ভারতের সর্বপ্রথম রেলপথ বসানো হলো। ট্রেন চলতে শুরু করলো কলকাতা, মুম্বাই, চেন্নাই, লাহোরে